ফ্রাইডে ফান্ডার আজকের নিবেদন তন্ময় বিশ্বাসের লেখা গল্প সেখানে এখনো তমসা। তন্ময় বিশ্বাস, জন্ম উত্তর 24 পরগনার খড়দাতে, পেশায় WBCS অফিসার এবং নেশায় লেখক। আজকের গল্পের প্রধান চরিত্রে নিশা, রিমি, পলাশ ও কানু মামা। গল্প পাঠে সুজয়। অন্যান্য চরিত্রে নবনীতা, অরিজিৎ, ইরাবতী, শুভঙ্কর ও মৌমিতা। শুরু হচ্ছে তন্ময় বিশ্বাসের লেখা গল্প সেখানে এখনো তমসা। নাও, এবার থালা থেকে পা নামিয়ে এই সাদা কাপড়ে রেখে এগিয়ে যাও। বৃদ্ধাটি বলে। অনেকটা যন্ত্রচালিতের মতন নির্দেশগুলো পালন করে চলছিল রিমি। গাড়ি বিরাট লোহার খোলা ফটক দিয়ে যখন এই বাড়িতে প্রবেশ করল, তখন একটু জানলা পথে উকি দিয়ে নিজের চিরকালীন আশ্রয়টা দেখবার কৌতূহল সামলাতে পারল না সে। বিরাট বাড়ি, কিন্তু বহুকাল সংস্কারের অভাবে ভগ্নপ্রায়। ফটক থেকে মূল ভবন অবধি বেশ খানিক পথ মোরাম বিছানো। সেই রাস্তা বেষ্টন করে আশেপাশে নিশ্চয় আগে ফুলের বাগান ছিল। এখন সব কিছুর মধ্যে এক প্রকার হতশ্রী ফুটে উঠেছে, অবহেলায় আর অযত্নে। বাগানের মাঝে একটা ফোয়ারা আর পরীর মূর্তি দেখতে পেল। সেটার অর্ধেক ভেঙে পড়েছে, শুধু মাথা তুলে পূর্বের সমৃদ্ধি আর অভিজাত্য ঘোষণা করে চলেছে দূরের বিরাট ভবনটি। আর সেই ভবনের বিভিন্ন ঘরগুলো ভেঙে ফেলে মিথজীবিতার সম্পর্কে বিশ্বাসঘাতকতা করে মাথা তুলেছে অশ্বত গাছের চারা। কেমন একটা নিঃসঙ্গতা আর দীর্ঘ নিঃশ্বাস, যেন অট্টালিকার প্রতিটি ইটে কাঠে শ্যাওলার মতো জমে আছে বহুদিন। গাড়ি সদর দরজার সামনে এসে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে ঘোমটার আড়ালে উৎসুক মুখটা ঢাকে রিমি। মঙ্গল শঙ্খ আর উলুধ্বনি বেজে ওঠে। গাড়ির দরজা খুলে হাত ধরে তাকে নামায় এক অপরিচিত বৃদ্ধা। রিমির সাথে মামাতো বোন নিশা এসেছে। নিশা কলেজে প্রথম বর্ষের ছাত্রী। তার পাশে সারা রাস্তা ঘুমিয়ে কাদা হয়ে থাকা তার বর এইবার চোখ খুলে বলে, এসে বললাম নাকি? যাক, বাঁচা গেল। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে একটু আলিস্যি ভেঙে নেয়। আমি সম্পর্কে তোমার শাশুড়ি মা হই, পলাশের তো নিজের মা নেই। নাও, মুখটা একটু তোলো দেখি, তোমাকে বরণ করি। তাকে বরণ করতে উপস্থিত একমাত্র স্ত্রীলোক এই বৃদ্ধা। তার পাশে দাঁড়ানো এক বৃদ্ধ লোকের হাত থেকে তিনি নিজের হাতে বরণডালা নিয়ে কথাগুলো বলে। শুধু ওই বৃদ্ধের হাতে মঙ্গল শঙ্খটি রয়ে যায়। বৃদ্ধাটির গড়ন ছোটখাটো, মাথায় পক্ক কেশ, কিন্তু চামড়া টান টান। সারা শরীরে আতর মেখেছে মনে হলো, গন্ধ ভুর ভুর করছে। বিবাহের চিরন্তন নিয়মগুলো পরপর অনুষ্ঠিত হতে থাকে। দুধের থালা থেকে সাদা কাপড়ে হেঁটে অন্দরমহলে প্রবেশ করে রিমি। নিম্নবিত্ত জীবনের সম্পূর্ণ শিকড় তুলে এক নতুন বাড়িতে, সম্পূর্ণ অপরিচিত পরিবেশে তার পরিণত জীবন কাজ মাটি খুঁজে নিতে প্রবেশ করল এই ভগ্নপ্রায় বিরাট অট্টালিকায়। তাকে নতুন করে আবার জীবন পশ্চা সাজিয়ে নিতে হবে। সে নিশার হাত ধরে শাশুড়ির দেখানো পথে হেঁটে অন্দরমহলে ঢোকে। পলাশ অনেক আগেই ভেতরে যে কোথায় গেল রিমির জানা নেই। তার ঘরটি বেশ বড়, দোতলায়। সদর দরজা দিয়ে ঢুকে এক বিরাট বসবার ঘর পেরোবার সময় নাকে একটু ভ্যাপসা গন্ধ ধাক্কা মারল। সেই ঘর পেরিয়ে শাশুড়িমা ঘরের দিকগুলো বোঝাতে বোঝাতে সিঁড়ি ভেঙে তাকে নিয়ে দোতলায় উঠল। একটু বারান্দা মতন,
তাতে সারসার ঘরের দরজা তালা বন্ধ। বারান্দাটা সোজা গিয়ে ছাদে ওঠা সিঁড়িতে শেষ হয়েছে। শাশুড়ির হাঁটুতে ব্যথা আছে মনে হলো রিমি। সবচেয়ে কোণের ঘরে ঢুকলো রিমিরা। শাশুড়ির দরজা ঠেলতেই আচমকা একরাশ তীব্র গোলাপের গন্ধ নাকে ধাক্কা মারে। উপরে বিরাট কড়িবর্গা, সেখান থেকে নেমে এসেছে বৈদ্যুতিক পাখা। দক্ষিণ দিকে দুটো পাশাপাশি বিরাট জানলা, প্রায় মেঝে অবধি। তাতে এবং ঢুকবার দরজাতে সাদা পর্দা ঝুলছে। ঘরের মাঝে বিরাট এক পালঙ্ক, পশ্চিমের দিকে বৃহৎ একটা সেকেলের ড্রেসিং টেবিল, তার পাশে কালো সেগুনের আলমারি, পাশে একটা দরজা বন্ধ করা আছে। উত্তরের দেয়ালে বইয়ের তাকে সাজানো কিছু বিদেশি বই, দু একটি বাংলা বইও আছে। ওই যে ছবিটা দেখছো, ওই তো পূব দিকে, ওটাই পলাশের বাবা। শাশুড়ির দেখানো দিকে ঘাড় ঘুরিয়ে রিমি দেখল এক মধ্যবয়স্ক ভদ্রলোকের বিশুদ্ধ বাঙালি পোশাকে দণ্ডায়মান ছবি, তাতে মালা ঝুলছে। সে এগিয়ে গিয়ে প্রণাম করে। মাইমা, ওই যে অল্প বয়সী মহিলার ছবি, ওটা কি পলাশদার মায়ের ছবি? নিশা প্রশ্ন করে। সারা মুখ নিমেষে কালো হয়ে যায় শাশুড়ি। একটু রূঢ় স্বরে বলে, না, ওটা পলাশের আগের পক্ষের। বৌমা, তুমি একটু জিরিয়ে নিচে এসো। আর ওইদিকে কাঠের আলমারির পাশে যে দরজা, ওটাই বাথরুম। আর একটাও কথা না বলে বেরিয়ে গেল সে। রিমি দেখে দক্ষিণের দুটো জানলার মাঝের দেওয়ালে একটি মহিলার ছবি ঝুলছে। মুখখানি ভারী মিষ্টি, কিন্তু চোখ দুটো যেন কেমন, যেন খুব ভয় পেয়েছে। ছবি তুলতে গিয়ে কি কেউ ভয় পায়? আশ্চর্য। মৃদু বাতাসে সেই ছবি থেকে ঝোলানো মালা দুলছে, যেন বারবার মাথা দুলিয়ে বলছে, না না না। রিমির মনে কেমন অস্বস্তি হয়, একটু ক্লান্তি অনুভব করে। সে বিছানার দিকে এগিয়ে যায়। মনে মনে ভাবে, ছবিটার ওই চোখের জন্য তার মনে এই অসুবিধা তৈরি হচ্ছে। সে আর তাকাবে না ওই ছবির দিকে। তোর সতীন তো খুব সুন্দরী ছিল রে, তুই তো এর ধারে কাছেও নেই। ভাগ্যিস বেঁচে নেই তোর সতীন, না হলে। নিশাদা স্বভাব সিদ্ধ কথার হুল বসায়। তুই আগে চান করে নে, আমি তোর হয়ে গেলে করব। মামার বাড়িতে নিত্য শ্লেষে অভ্যস্ত রিমি ক্লান্ত স্বরে কথাগুলো বলে। আর একবার চোখ চলে যায় ছবিটার দিকে, বিশেষ করে চোখের দিকে। এবার চমকে উঠল সে। পলক পড়ল না, কিন্তু সেটা কি করে সম্ভব? বিকেলবেলা, এখনো বাইরে যথেষ্ট আলো জানলা পথে ঘরে আসছে। শরীর দুর্বল, তাই সে ভুল দেখেছে। হঠাৎ তার খেয়াল হয়, ঘরে তো কোনো গোলাপ ফুল নেই। তাহলে দরজা খুলতে যে তীব্র গন্ধ এলো, সেটা কোথার থেকে এলো? দুর্বল শরীরে কি গন্ধ ভুল পায় মানুষে? নিশাকে আবার স্নানে যেতে তাগাদা দেয় সে। দুজনে যখন ঘরের দরজা ভেজিয়ে বারান্দায় এলো, সন্ধ্যা হয়ে গেছে। জানলাপথে হালকা বাতাস ঘরে আসছে। ঘরের বাইরে স্বল্প পরিসরে মিটমিটে আলো জ্বলছে। সিঁড়ি দিয়ে নামার সময়ও খেয়াল করল, সেখানেও মৃদু আলো।
বসবার ঘরে ঢুকে দেখল শাশুড়ি মা ওদের দিকে পিছন ফিরে এক আরামকে তারায় অর্ধশায়িত অবস্থায় আছে। ঘরের চার দেওয়াল জুড়ে বড় বড় সব তৈলচিত্র, ছোট টুলে বিরাট বিরাট পাথরের মূর্তির অবয়ব, কিন্তু মুখগুলো অন্ধকারে একদম বোঝা যাচ্ছে না। সমগ্র ঘরটিতে সেকেলে আসবাব আর বসবার কেদারা ছড়িয়ে ছিটিয়ে আছে। মাঝে একটা ছোট টেবিল, কোনো সাজানো গোছানো নেই, আর ঘরের আয়তনের তুলনায় আলোর ব্যবস্থা খুব কম, ফলে সমগ্র ঘরে এক আলো আধারী পরিবেশ। প্রথম যখন এই ঘরের মধ্যে দিয়ে রিমি উপরে উঠেছিল তখনও গন্ধটা পেয়েছিল, আর এখন রুমে ঢোকবার সাথে সাথে সেই গন্ধটা নাকে এসে ধাক্কা মারে। অনেক দিনের কাপড় চোপড় তোরং থেকে বার করলে যেমন ভ্যাপসা গন্ধ হয়, ঠিক সেই রকম। ইস, তোর শ্বশুর বাড়ির লোকেরা কি কিপটে! কারেন্টের বিলের ভয় কম আলো জ্বালিয়েছে, আর কি কি বিচ্ছিরি গন্ধ এই ঘরে! ইস, বাবা। নিশা নাকটা কুঁচকে রিমির কানে কানে কথাগুলো বলে। রিমি একটু গলায় শব্দ করে। রিমির শাশুড়ি মা এবার একটু নড়ে চড়ে ঠিক হয়ে বসে বলে, ও বৌমা, এইসো বসো। আমার একটু চোখ লেগে গিয়েছিল, চা খাবে? না না, ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, আমার চা খাওয়ার অভ্যেস নেই। না মামিমা, দিদি চা খায় না, কিন্তু আমি খাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমরা একটু বসো, আমি আনছি। মা, আপনি বলুন না রান্নাঘরটা কোথায়, আমি করে আনছি। তা বেশ তো, চলো আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে। আচ্ছা মামিমা, আপনাদের ঘরের আলো এত কম কেন? বিল খুব বেশি আসে বলে? নিশা প্রশ্ন করে। লজ্জায় মাথা নিচু হয়ে যায় রিমি। সারা মুখটা ক্ষণিকের জন্য শক্ত হয়ে ওঠে রিমির শাশুড়ি মায়ের। না গো, তোমার জামাইবাবুর চোখে একটু সমস্যা আছে, ডাক্তার বলেছে কম আলোর ব্যবস্থা করতে, তাই সারা বাড়িতেই এই অবস্থা। আমরাও অভ্যস্ত হয়ে গেছি, বরং এখন বেশি আলো আর সহ্য হয় না। আমরা পরন্ত জমিদার বংশ হতে পারি, কিন্তু কারেন্টের বিল দেওয়ার ক্ষমতা চলে যায়নি। এখনো আঁচল ঝাঁকালে যা বেরোবে তাতে তোমার দিদির 4 পুরুষ বসে খেতে পারবে। যাই হোক, তুমি একটু বসো। চলো বৌমা, আমরা চা করে আনি। রিমি যেতে যেতে আস্তে করে বলে, ওর কথায় কিছু মনে করবেন না মা, বোনটা আমার একটু চপল স্বভাবের, ছোট তো। আরে না না, আমি কিছু মনে করিনি। এই দেখো, এইখানে সব কিছু রাখা থাকে। আপনি খাবেন তো মা? আর হ্যাঁ করো। আর পলাশের কথা বলতে চাইছো? ও খাবে, এখনই এসে যাবে ও। তুমি করো। আর ওই যে বৃদ্ধ লোকটি ছিল? কানুর কথা বলছো? না, ও চা খায় না, ওকে একটু বাজারে পাঠিয়েছি, রাতের তো রান্না করতে হবে, ও থাকলে ওই চা করতো। একটু মন খারাপ হয়ে যায় রিমি এই কথা শুনে। আজ বিয়ে করে বউ হয়ে এ বাড়িতে এসেছে, তার জন্য কোনো আয়োজন নেই রান্নার। ঠিক আছে, এতটাও সে আশা করেনি, কিন্তু বাজার অবধি করা নেই। সে নিজের ভাগ্য ভালো করে জানে, তথাপি কোথাও যেন একটু ব্যথা লাগলো। নিজের মরা মায়ের মুখটা একটু ভেসে ওঠে, ব্যাস, আর কিছু না। সবে 3 জনে বসে চা খেতে শুরু করেছে, পলাশ এসে ঘরে ঢোকে। সন্তর্পণে খানিকটা দূরত্ব রেখে একটা চেয়ার টেনে বসে পড়ে। রিমি মাথা নিচু করে
আলতো শব্দে নিজের চায়ের কাপটা রেখে উঠে রান্নাঘরের দিকে যায়। কিছুক্ষণ পরে পলাশের জন্য চা নিয়ে ওর সামনে এসে দাঁড়ায়। খয়াটে চেহারা, মাথায় ঝাঁকড়া চুল আছে। শুভদৃষ্টিতে কিছুই দেখতে পারেনি। তাছাড়া এত হুটোপুটি করে বিয়েটা দেওয়া হয়েছে যে এখন এক ঝলক তাকিয়ে দেখে রিমি। মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। অচিন্ত এখন বোধহয় টিউশন পড়াতে গেছে। মা বাপ মরা, প্রেম করা বাড়ির আপদকে জলদি বিয়ে দিয়ে তড়িঘড়ি মামারা তাদের দায়িত্ব শেষ করল। শিরা বহুগুল, লোমশ, রোগাটে হাত বাড়িয়ে পলাশ চা নিয়ে নীরবে চুমুক দেয়। উগ্র আতরের গন্ধ আসছে পলাশের গা থেকে। রিমি নীরবে নিজের জায়গায় এসে বসে। শোনো বৌমা, কিছু কথা আগে থেকেই বলে রাখা ভালো। একটু চুপ করল। রিমি উৎসুক মুখে তার মুখের দিকে তাকালো। শাশুড়িমা পুনরায় শুরু করে, আমি পলাশের দুঃসম্পর্কের পিসি হই। পলাশের মা মারা গেলে আমি শ্বশুরালয় ছেড়ে এখানেই পাকাপাকি থাকতে শুরু করি। আমি এই সংসারকেই আপন করে নিয়েছি। ভালো কথা যে আমার কোনো সন্তানাদি নেই, এই নিয়ে অবশ্য আমার কোনো আফসোসও নেই। যাই হোক, এককালে সব ছিল এই বাড়িতে, কিন্তু দাদা প্রমোদ, মানে পলাশের জেঠু, জুয়া আর মেয়ে ছেলের নেশায় সব শেষ করে আনে। তার ছোট ভাই প্রকাশ হলো এই যুগের লক্ষণ। নিজের ডাক্তারি পড়া বন্ধ রেখে দাদার নামে সব অংশ লিখে দেয়। সব বেচে খেয়ে এই বসত বাড়িটা শুধু রেখে নিদারুণ এক রোগে ভুগতে ভুগতে মারা যায় প্রমোদ। শেষের দিকে প্রকাশ দাদার সেবায় হেন চেষ্টা নেই যে করেনি। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরেজি, তন্ত্র মন্ত্র, কিন্তু বিধি বাম পুরো বংশটাকে পথে দাঁড় করিয়ে দেয়। শুধু এই বাড়িখানা রেখে নিঃসন্তান হয়ে মারা যায় ওর জেঠু। তার 3 মাসের মধ্যেই শোকে তার বউও গত হয়। তারপর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিল প্রকাশ। যদিও ডাক্তারি পড়ার সময় তার বিয়ে হয়েছিল, প্রমোদ রোগে যখন একদম শয্যাশায়ী, তখন পলাশ জন্মায়। ছেলে আমার খুব লাজুক, চাপা স্বভাবের, কিন্তু দারুণ মূর্তি বানাতে পারে পাথর কুঁদে। তাকে থামিয়ে দিয়ে গম্ভীর ভরাট গলায় পলাশ বলে, কাহিনী সংক্ষিপ্ত করো পিসি, এইসব শুনে ওর কাজ নেই। আমি বলছি শোনো, এই তলার পশ্চিমের ঘরে কোনোদিন ঢুকবে না, এটা আমার একান্ত অনুরোধ। আর শোনো, আমি অনেক রাত অবধি পড়াশোনা আর আমার কাজ করি, তাই আমার জন্য অপেক্ষা করার দরকার নেই। ওটা আমি পছন্দ করি না। তোমার কোনো কিছুর দরকার হলে অবশ্যই তা বিলাসিতার বস্তু ছাড়া অভাব হবে না। এখন আমি একটু উঠলাম। ও হ্যাঁ, আমার চোখে তীব্র আলো সহ্য হয় না, তাই বাড়িতে আলো কিন্তু কম আছে, একটু মানিয়ে চলতে হবে। ঠক করে চায়ের কাপটা রেখে উঠে দাঁড়ালো পলাশ। বলি জামাইবাবু, তোমার কি দিদিকে ভালো লাগেনি? অবশ্য তোমার আগের বউয়ের মতো সুন্দর না। পছন্দ না হলে আজ তোমরা এখানে থাকতে না, তাই না? ঠিক সেই সময় বাজার নিয়ে সেই বৃদ্ধ প্রবেশ করে। শাশুড়িমা উঠে দাঁড়িয়ে বলল, এই তো বাজার এসে গেছে, চলো বৌমা, দেখি কি কি পেলো। বৃদ্ধ হতে পারে, কিন্তু কানুর গায়ে যে অসম্ভব শক্তি, সেটি এক হাতে মুষ্টিবদ্ধ করে ধরা প্রায় 25 কেজি চালের বস্তা পিঠে নিয়ে আর অপর হাতে বাজারের থলে নিয়ে একদম রিজু হয়ে দাঁড়ানোর ভঙ্গিতেই রিমি বুঝে গেল। কানুর কাছে গিয়ে রিমি দাঁড়াতেই গা গুলিয়ে উঠল তার। নাকে হাত চাপা দিল। সেই ভ্যাপসা গন্ধ যেন কানুর সারা গায়ে ম করছে।
হঠাৎ রিমির মনে হলো ওর এই নাকে হাত চাপা দেওয়ার দৃশ্যে পলাশ যেন একটু ভ্রুকুটি করল। পাশ দিয়ে পশ্চিমের ঘরের দিকে যাবার সময় তার দিকে না তাকিয়ে একটু উচ্চ গলায় বলে উঠল, কানু মামা, এখনই গিয়ে পরিষ্কার হয়ে আসবে, বাজে গন্ধ বেরোচ্ছে। আরে এই ঘরটাই তো গন্ধ রয়েছে। আমি সে কখন থেকে পাচ্ছি, খুব চ্যাম্প। বাবা কি গন্ধ! কানু, ঘরে একটু ধুনো গুলগুল দিয়ে দিস। কানু দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যায়। পলাশ একটু অবাক চোখে নিশার দিকে তাকিয়ে ছায়া অন্ধকার বারান্দার দিকে বেরিয়ে গেল। রিমি দূর থেকে একবার নিশার দিকে তাকিয়ে বলে, তুই একা একা ঘরে বসে কি করবি? যা না, উপরে ঘরে গিয়ে একটু গড়িয়ে নে। টিভিও নেই তো যে দেখবো, উপরে যাই। হঠাৎ অন্ধকার ফুঁড়ে যেন পলাশ বেরিয়ে এলো, হাতে অনেকগুলো পত্রিকা। সেগুলো রিমির হাতে দিয়ে বলল, দেখো, সুন্দর গন্ধ এর পাতায় পাতায়, উল্টাতে থাকো, আশা করি সময় কেটে যাবে। একটু অবাক হয়ে নিশা বলে, ধন্যবাদ। সে পত্রিকাগুলো নিয়ে উপরের ঘরের দিকে চলল। পত্রিকাগুলো থেকে তীব্র গোলাপের গন্ধ বেরোতে থাকে। প্রথম দিন শ্বশুরবাড়ি এসেই হেসেলে ঢুকে পড়ে রিমি। তবে শাশুড়ি মা তাকে বিশেষ কিছু করতে দেয়নি। তার বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিচ্ছিল বিভিন্ন প্রশ্ন করে। প্রায় মিনিট 40 হবে, দারুণ এক আর্তনাদে গোটা বাড়িটা যেন গম গম করে উঠল। আর চিৎকারটা এলো দোতলার সিঁড়ির ঘর থেকে। নিশা উপরে এসে বিছানায় কাত হয়ে শুয়ে পত্রিকাগুলো উল্টে পাল্টে দেখতে থাকলো। মূর্তি তৈরির ওপরে বেশিরভাগ পত্রিকা, তবে ভেতরে নানা রকম ছবি আছে। সে এলোমেলোভাবে পাতা উল্টাতে থাকে। হঠাৎ একটা জায়গায় দেখে লাল কালি দিয়ে দাগানো আছে। সে একটু কৌতূহলী হয়, পড়তে থাকে। যে কোনো সৃষ্টির সাথে একটা মানসিক যোগ থাকে, সেটা যে ইন্দ্রিয় গ্রাহ্য হবে না তার কোনো কথা নেই। আমি তো মনে করি ইন্দ্রিয় গ্রাহ্য সব কিছুই প্রহেলিকা। কেন? আয়নায় আমরা যে নিজের প্রতিবিম্ব দেখি, সেটা কিন্তু আমাদের চোখে উল্টো প্রতিচ্ছবি তৈরি করে। অথচ দেখার সময় আমরা সোজা দেখি, অর্থাৎ মস্তিষ্কে যে দর্শন সংকেত স্নায়ু মারফতে যাচ্ছে, সেটা চোখ নামক ইন্দ্রিয় উল্টে নিজের মনের মতো করে দেখাচ্ছে। অর্থাৎ স্নায়ু সংকেত সঠিক গেলেও মস্তিষ্ক ইন্দ্রিয়ের কারসাজিতে ভুল তথ্য দিচ্ছে, অর্থাৎ সঠিক নয়। এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আর একটা উদাহরণ দিচ্ছি। ভাস্কররা যে মূর্তি তৈরি করে, যে সাদা রং ব্যবহার করে, সেটা নিয়ে ভাবো তো। সাদা রং কি? সাদা বলে আদৌ কোনো রং নেই। সব রঙের একত্র মিশ্রণ হলো সাদা, অর্থাৎ সাদা কোনো একক রং নয়। তাহলে চোখ কেন সেটা একটাই রং হিসেবে আমাদের সামনে নিয়ে এসেছে? কেন চোখ ওই মিশ্রণকে আলাদা আলাদা করে চিনতে পারছে না? কালো রঙের ক্ষেত্রেও এটাই প্রযোজ্য, কারণ রঙের অভাব হলো কালো। তথাপি চোখ সেটিকে একটি নির্দিষ্ট রং হিসেবেই দেখায়। এটাই আমাদের বাহ্যিক ইন্দ্রিয়ের অপারগতা। তাই শিল্পীর চোখ হতে হবে মানসিক, বাহ্যিক নয়। সব ইন্দ্রিয়ের ক্ষেত্রেই এটা সমানভাবে প্রযোজ্য। অন্তর্দর্শন, গভীর দৃষ্টিপাত, যা মনের তল অব্দি দেখতে পায়, সেই রকম দৃষ্টি তৈরি করতে হবে। আর এটি তৈরি করতে হলে সাধনার প্রয়োজন।
মৃত মানুষের চোখ নিয়ে তাকে এই পৃথিবী দেখতে হবে, অর্থাৎ বাহ্যিক জাঁকজমকে সাড়া দেওয়া চলবে না। এইগুলো আমাদের ঠকায়। প্রয়োজনে জীবন্ত মানুষের চোখ নিষ্প্রাণ করতে হবে, তবেই না সেই মনের অতলে খুঁজে পাবে সার্থক রঙের ঠিকানা। আর যে কোনো ভাস্কর্যের আসল মর্মার্থ ওই চোখে, তবেই পাথরের মূর্তিও হয়ে উঠবে জীবন্ত। একটা খসখস শব্দ হয়। এতক্ষণ পত্রিকাতে বুঁদ হয়ে থাকা নিশা মুখ তুলে দরজার দিকে তাকায়, যেন কেউ পর্দায় নখ দিয়ে আঁচড় কাটছে। দরজায় ঝুলন্ত পর্দার নিচ দিয়ে দুটি নগ্ন পায়ের পাতা দেখতে পেল সে। পায়ের নখগুলো হালকা সবুজ, একটু বড়, বেশ বাঁকানো। কালো লোম আছে পায়ের পাতায়। নিশা জোরে বলে ওঠে, কে কে ওখানে? সাত করে সরে গেল। সঙ্গে সঙ্গে নিশা বিছানা ছেড়ে উঠে পড়ে পর্দা সরিয়ে দেখে কেউ নেই। তবে ঘরের ভেতর থেকে সে দেখেছিল পায়ের মালিক বাম দিকে সরে গেছে, অর্থাৎ ছাদের সিঁড়ির দিকে গেছে। সে আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ছাদে ওঠে। সে সিঁড়ি ঘরের দরজা দুটো দুহাতে খুলে একটু এগিয়ে যায়। বিরাট মাঠের মতন ছাদ, তবে খুব নোংরা হয়ে আছে। ছাদে মনে হয় বৃষ্টির জল জমে, তাই স্থানে স্থানে মিহি শ্যাওলা যেন গালিচা পেটে আছে। দূরে দুটো বিরাট জলের ট্যাঙ্ক বসানো, তাই ওপাশে কি আছে দেখা যায় না। আকাশ মেঘলা, আলো নেই এক ফোঁটা। তবে চোখ বেশ হয়ে এসেছে নিশার। এমনিতেও ঘরে এত কম উজ্জ্বলতার আলো ছিল যে চোখের তাড়াতাড়ি শুয়ে নিতে অসুবিধা হয়নি। পূবের দিক থেকে দুটো নারকেল গাছ হেলে এসেছে ছাদের দিকে, তাতে ছাদ আরো অন্ধকার হয়ে উঠেছে ওই স্থানে। একটু দূরে একটা ঝোপসি মতন কিসের গাছ, যেন আম হতে পারে, তবে অন্ধকারে সেটা বোঝা মুশকিল। সে পায়ে পায়ে ট্যাঙ্কের ওপাশ দেখে নিল, ফাঁকা। না, আর কোথাও তো লুকিয়ে থাকার জায়গা নেই। বিরাট ছাদ একদম শুনশান। নিশা ভাবে, তবে কি ভুল দেখলাম? অবচেতন মনের ক্রিয়া কি বাহ্যিক ইন্দ্রিয়ভ্রম ঘটালো? মনে হয় ওই লেখাটি পড়ার ফল। সঙ্গে সঙ্গে কয়েক গজ দূরে ওই ঝুপসি গাছের মাথা ভীষণভাবে দুলে উঠল। শব্দ হতে থাকলো, যেন কেউ ভীষণ জোরে ঝাঁকুনি দিচ্ছে। বুকের ভেতরটা ঠক করে উঠল। এক ফোঁটা হাওয়া নেই, তবে কিসের জন্য কাঁপছে ওই গাছের মাথা? হঠাৎ সব চুপচাপ। সেই গাছের মাথা যেন নিবাত নিষ্কম্প। সে হালকা পায়ে ওই ধারের দিকে এগিয়ে গেল। একটু ঝুঁকে দেখল, না, কিচ্ছু নেই। না, লেখাটা মাথাটা পুরো ভেজে খেয়েছে দেখছি। তখনই তার ডান পাশে একটা জান্তব আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। ডান দিকের বড় ট্যাঙ্কটার উপর উবু হয়ে কে যেন বসে আছে। পুরো মানুষের মতন মূর্তি, খয়াটে চেহারা। অন্ধকারে চোখের জায়গায় শুধু দুটো উজ্জ্বল বিন্দু দেখতে পাচ্ছে। চোখ এমন উজ্জ্বল হয় নাকি কোনো মানুষের? সেই অন্ধকার মূর্তি একটা হাত তুলে তাকে ইশারা করছে কাছে আসতে।
মুখ দিয়ে চাপা গো গো আওয়াজ আসছে। ধীর লয়ে মূর্তিটি ছাদে নামে। কয়েক পা কাছে এলে দেখতে পেল খোলা চুলের সম্পূর্ণ নগ্ন একটা কালো মেয়ে। সে ক্রমে এগিয়ে আসছে তার দিকে। পচা গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে তার। ঘটনার অস্বাভাবিকত্বে নিশা ভয়ে মূর্তিবৎ হয়ে গেল। পা যেন গেঁথে গেছে। মন বলছে জোরে চিৎকার করতে, কিন্তু গলা শুকিয়ে কাঠ। সে ঝাঁকুনি দিয়ে দৌড়ে সিঁড়ির ঘরের দিকে এগুলো। সিঁড়ি ঘরের দরজা তো খোলা ছিল, তার স্পষ্ট মনে আছে। এখন দুপাল্লা ভেজানো। কে করল? সে বিপুল ভয়ে আর একবার পেছনে তাকায়। শূন্য, কেউ নেই। সে থমকে দাঁড়িয়ে আবার ঘুরে দেখার চেষ্টা করল। সে ছাড়া সমগ্র ছাদে শুধু চোখ শোয়া অন্ধকার আর শূন্যতা। জলের ট্যাঙ্কের উপরেও কেউ নেই। শুকনো গলায় ঢোক গেলবার চেষ্টা করে। কপালের দুপাশে বীজে ঘামের ফোঁটা জমে আছে। বুকটা হাঁপড়ের মতন ওঠানামা করছে। এত ভয় সারা জীবনে সে পায়নি। নিশা এবার সিঁড়ির ঘরের দরজার পাল্লা দুটো ধাক্কা দিয়ে খুলে নিচে নামবার মুহূর্তেই তার পেছনে ঘাড়ে বরফের মতন স্পর্শ পেল। পেছন ফিরে দেখে মাথার উপরে সিঁড়িঘরের ছাদের উপর থেকে কেউ দুটো পা ঝুলিয়ে দিয়েছে। সেই ঝুলন্ত একটি পা তার ঘাড় স্পর্শ করেছে। সে এবার খুব কাছ থেকে দেখল নখগুলো সবুজ আর পাকানো। পায়ের উপরের পাতায় লোম আর ওই ভ্যাপসা গন্ধ। নিশা এবার প্রচন্ড চিৎকার করে ওঠে। তারপরে আর কিছু মনে নেই তার। তার চোখে ভেসে ওঠে গাঢ় অন্ধকার। রিমি জলদি উপরে উঠে এলো। গিয়ে দেখে পলাশ বসে নিশার মুখে জলের ঝাপটা দিচ্ছে আর ধাক্কা দিয়ে তাকে ডাকছে। সে একটু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে শাশুড়ি মা উঠে এলো। উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে? আমার মনে হয় খুব ভয় পেয়েছে, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি ওকে তুলে ঘরে নিয়ে যাচ্ছি। আর রিমি, তুমি একটু ওর পাশে থেকো। পলাশ কথাগুলো বলে পাজা কোলা করে নিশাকে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামে। ঘরে ফেরার পরে কিছুক্ষণের মধ্যেই নিশার জ্ঞান আসে। সে সব কথা খুলে বলে। শাশুড়িমা বলে, ধুর, তুমি একলাই এত বড় বাড়িতে ভয় পেয়েছ। তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। ঘরে এক কোণে একটা চেয়ারে চুপচাপ বসেছিল পলাশ। এখনো অবধি একটাও কথা বলেনি। এবার শুধু একটা কথা বলল, পত্রিকার ওই দাগ দেওয়া জায়গাগুলো খুব মন দিয়ে পড়ছিলে, তাই তো? আমার ওই পত্রিকাটাই দেওয়া উচিত হয়নি। আসলে হাতের সামনে যা ছিল মনে ছিল না। যাই হোক, এখন একটু বিশ্রাম করো। আর যা দেখেছো সবই প্রহেলিকা। পলাশ চেয়ার ছেড়ে এগিয়ে গেল বিছানার দিকে। বিছানার একপাশে রাখা পত্রিকা থেকে নির্দিষ্ট সংখ্যাটি নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল।
ঘরে নিশা আর রিমি চুপচাপ বসে রইল। হঠাৎ নিশা আঙুল দিয়ে পলাশের প্রথম স্ত্রীর ছবিটার দিকে ইঙ্গিত করে। রিমি ছবির দিকে তাকিয়ে এবার চমকে ওঠে। ছবির কাঁচটা ভেঙে টুকরো টুকরো হয়ে ফ্রেমেই লেগে আছে। সেই রাত্রে দোতলার ঘরে রিমি আর নিশা রাতের খাবার খেয়ে নেয়। আজ কাল রাত্রি, তাই পলাশের তার সাথে শোবার কথা নয়। শাশুড়ি মা নিশার শরীরের জন্য তাদের দুজনকে জলদি শুয়ে পড়তে বলে। শাশুড়ির পায়ে ব্যথা বলে নিচের ঘরেই অনেক দিন থেকে তার শোবার ব্যবস্থা, আর কানু ঘুমোয় বসবার ঘরের মেঝেতে। পলাশ আজকে নিচের একটা ঘরে ঘুমোবে। এঁটো থালাগুলো এই ঘর থেকে নিয়ে যাবার সময় কানু দেয়াল থেকে ভাঙা ছবিটা খুলে নিয়ে যায়। সবচেয়ে অবাক লাগে ওরা কেউ ছবি কি করে ভাঙল সে বিষয়ে বিন্দু মাত্র কৌতূহল প্রকাশ করল না। এই, আমাকে এবার ভালো করে বল তো, সত্যিই তুই কি ওইসব দেখেছিলিস? তা নয় তো কি, আমার কি মির্গি আছে নাকি যে থেকে থেকে ফিট পড়ে যাব? এই বাড়িটা ভুতুরে, আমি কালকে সকালেই চলে যাব। সে কি, এইভাবে তোকে ছাড়া যায় বল? মামা মামি কি ভাববেন? তাছাড়া তোর শরীরটা... আমি একদম ঠিক আছি, আর এক মুহূর্ত থাকবো না আমি এখানে। আমাকে ট্রেনে চাপিয়ে দিতে বলবি, আমি ঠিক বাড়ি চলে যেতে পারবো। আরে ঘন্টা তিনেকে তো ট্রেন জার্নি। ম্লান মুখে রিমি আলোর সুইচের দিকে হাত বাড়াতে বাড়াতে বলে, বেশ, কাল বলবো ওদেরকে তোকে ছেড়ে দিতে। এই কি করছিস? না 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 না, থাক থাক থাক, আলো জ্বলুক। ওই তো তোদের আলোর জো, একদম বন্ধ করবি না, শেষে অন্ধকারে ভয়ে মরি আর কি। রিমি আলোর সুইচ ছেড়ে দরজা বন্ধ করে মশারির ভেতর ঢুকে পড়ে। রাত গভীর হয়, উপরে পাখা ঘুরলেও কেমন যেন গুমোট। তবে জানলা পথে হালকা হাওয়া আসছে, পর্দাগুলো মৃদু দুলছে। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন রিমির চোখে ঘুম নেমে আসে। হঠাৎ দরজার বাইরে বারান্দায় কিছু ছেঁচড়ে যাবার শব্দ কানে আসে। কোনো ভারী বস্তু যেন টেনে নিয়ে যাচ্ছে কেউ, মৃদু ঘষ্টানোর আওয়াজ। পাশ ফিরে দেখে নিশা অকাতরে ঘুমোচ্ছে। অবশ্য রিমির ঘুমটা ভেঙেছে তেষ্টায়। কলার কাছটা ভিজে গেছে ঘামে, আঁচল দিয়ে মুছে নেয়। ড্রেসিং টেবিলের ওপরে জলের একটা বোতল রাখা আছে। সে ঘুম জড়ানো চোখে আগে উঠে একবার বাথরুমে ঢোকে। চুইয়ে আসা শোবার ঘরের আলো দরজা দিয়ে বাথরুমে প্রবেশ করেছে। ওই সামান্য আলোতে সামনের দিকে তাকিয়ে ভয়ানক আটকে ওঠে রিমি। নিমেষে তার ঘুমের রেশ কেটে যায়। একটা ছায়া অবয়ব, জমাট ধোঁয়া ধোঁয়া আধারে তৈরি এক মূর্তি। মূর্তিটি ধীর লয়ে তার দিকে হাত তুলে কাছে আসতে ইশারা করে। ফিসফিস শব্দের অনুরণন ভেসে ওঠে। রিমি সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে পেছনে হাত বাড়িয়ে বাথরুমে আলোটা জ্বেলে দেয়। কমজোরি একটা আলো জ্বলে ওঠে, মৃদু আলো। এই ছোট বাথরুমের জন্য যথেষ্ট, কিন্তু
সমগ্র বাথরুম শূন্য। আলো জ্বালাতে যেটুকু চোখ সে সরিয়েছিল, ঘরের যে কোণে মূর্তিটি দেখেছিল, সেখানে কিচ্ছু নেই। সে ঘাড়ে মুখে জল দেয়, একটু ধাতস্থ লাগে। মনে মনে ভাবে, নিশার ওইসব কথা শুনে স্নায়ু উত্তেজিত হয়েছিল, তাই হয়তো। জল বিয়োগ সেরে শোবার ঘরে প্রবেশ করতেই আবার সে আওয়াজটা কানে এলো। সে ভাবে, এবারেও হয়তো সাধারণ কোনো কারণ থাকবে, অযথা ভয় পাচ্ছে সে। সে দরজা খুলে বাইরের পরিসরে এলো। ছাদের সিঁড়ির দিকে আওয়াজটা উঠে গেল বলে মনে হলো তার। হালকা ভয়ের আবেশে তার গা শিরশির করে উঠল। আবার ছাদে, এত রাতে? কিন্তু এর শেষ তাকে দেখতেই হবে। যদি মুখোমুখি না হয়, তবে এই বাড়িতে সারা জীবন সে কাটাবে কি করে? এবারেও হয়তো গিয়ে দেখবে কিচ্ছু না, হয়তো বেড়াল বা ইঁদুর। সে উপরে উঠে দেখে সিঁড়ির ঘরের দরজার দুটো পাল্লা হাট করে খোলা। থেকে থেকে দমকা হাওয়ায় একটা পাল্লা বন্ধ হবার উপক্রম করছে, কিন্তু মেঝেতে ঘষা খেয়ে আটকে যাচ্ছে। আবার দমকা হওয়ার চাপে পুরোটা খুলে যাচ্ছে। সে টেনে দরজা ভালো করে আটকে দিল। মনে মনে তৃপ্তির নিঃশ্বাস ফেলে। সত্যি যদি সাহস করে না আসতো, তবে মনে মনে কত ভয়ের ছবি সে এঁকে ফেলত। নিচে নেমে এসে শুয়ে পড়ল। মনের কোণে একবারও উকি দিল না একটা তুচ্ছ প্রশ্ন, ছাদের দরজাটা তো এই সময় খোলা থাকবার কথা নয়। খুব ভোরে ওঠার অভ্যেস রিমির, তবে আজ একটু দেরি হয়ে গেছে। প্রথম দিন ঘুম থেকে এত বেলা করে ওঠার জন্য একটু লজ্জা পায়। কি জানি শাশুড়ি মা কি ভাবল। পাশে নিশা এখনো অকাতরে ঘুমোচ্ছে। আলতো করে নাড়া দিয়ে বলে, এই নিশা, ওঠ, অনেক বেলা হয়েছে। দিনের আলোয় বাড়িটাকে দেখে আর ভয় করছে না। মনে হচ্ছে সব দুঃস্বপ্ন ছিল। রিমি একবারে স্নান সেরে নতুন একটা শাড়ি পরে নিচে নামার আগে কি মনে করে ঘুরে ছাদের সিঁড়ির দিকে এলো। সিঁড়ির দরজা বন্ধ ছিল। দরজা খুলে দিলে সামনে উদ্ভাসিত হয়ে উঠল বিশাল ছাদ, অনেকটা ইংরেজি এল বর্ণের মতন। দিনের প্রখর আলোয় বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। দূরে দুটো বিরাট জলের ট্যাঙ্ক। সে একটু এগিয়ে গিয়ে নিচে উকি দেয় ছাদের প্রান্ত থেকে। আশেপাশে অনেক গাছপালা থাকায় এবং বাড়িটা বিরাট ভূখণ্ডে অবস্থিত বলে কোনো প্রতিবেশীর বাড়ি নজরে এলো না। আসবার সময় মনে হয়েছিল বাড়িটা একেবারে গ্রামের শেষ প্রান্তে, তাই বেশ জনবিরল। সে দরজা বন্ধ করে সার তালাবন্ধ ঘরের দরজা পেরিয়ে নিচে নেমে আসে। নিচে কিন্তু বেশ অন্ধকারাচ্ছন্ন। আসলে জানলাগুলো দু একটি ছাড়া বেশিরভাগই বন্ধ। যেগুলো খোলা সেগুলোও মোটা কাপড়ের গাঢ় লাল রঙের পর্দায় ঢাকা। রাতের কম আলোতে কালো মনে হয়েছিল গতকাল। আজ বসবার ঘরে ঢুকতেই জুঁই ফুলের গন্ধ পেল, কিন্তু খুব উগ্র, যেন ঘরের আন্দাজে বেশি গন্ধ ছড়ানো হয়েছে। ঘরে কেউ ছিল না। সে শাশুড়ি মাকে খুঁজতে রান্নাঘরের দিকে গেল, কারণ বাসনের আওয়াজ শুনতে পেল ওই দিক থেকে।
অনেক অনুরোধ করেও নিশাকে আর রাখতে পারেনি ওর শাশুড়িবা। পলাশও একবার অনুরোধ করে বলে, আকাশের অবস্থা ভালো না, ঝড় আসবে, আজকের দিনটা থেকে যায় যেন। কিন্তু মেয়ের সেই এক গো। শেষে দুপুরের খাবার খাইয়ে কানু গেল স্টেশনে ছেড়ে দিয়ে আসতে। মোরাম বিছানো রাস্তা দিয়ে ফটক অব্দি গিয়েছিল রিমি। এরই মধ্যে আকাশে কালো মেঘ জমতে শুরু করে। সকালে সেই প্রখর রোদ কোথায় হারিয়ে কেমন মসি রঙের আকাশ এখন। দুপুরেই যেন সন্ধে হয়ে এসেছে। চোখের কোল ভিজে ওঠে। সে জানে তার অষ্টমঙ্গলা হবে না। মামা মামি বিশেষ করে অচিন্তর জন্য গোপনে খুব অনাম্বরে জলদি বিয়েটা সেরে দিয়ে মেয়েদের দায়িত্ব শেষ করেছে। মনে হয় কিছু টাকা পয়সাও পেয়েছে, তাই এটাকে ঠিক বিয়ে না বলে বিক্রি বলাই সমীচীন। তবু এত বছরের সম্পর্কের শেষ সুতো নিশার চলে যাওয়ার অপসৃয়মান অবয়ব ওর মনকে কষ্টে ভারাক্রান্ত করে তুলল। ফটক ঠেলে বন্ধ করে সে ফিরে আসে তার নতুন বিরাট বাড়িতে। বাড়ির সদর দরজায় আধো অন্ধকারে দাঁড়িয়ে ছিল শাশুড়িমা আর পলাশ। সে ঘরে ঢুকতেই বেশ উৎফুল্ল স্বরে পলাশ বলে, তুমি একটু ওপরে গিয়ে শুয়ে থাকো, আমি আমার মূর্তির কাজ শুরু করব, সন্ধে হবে। সে চুপচাপ দোতলায় নিজের ঘরে আসে। একরাশ চাপা দীর্ঘশ্বাস বুক নিংড়ে বেরিয়ে আসে। সে ক্লান্ত শরীরে শুয়ে জানলা পথে তাকিয়ে থাকে মেঘ পুঞ্জীভূত আকাশের দিকে। চোখের পাতা ভারী হয়ে আসে। হঠাৎ ক্যাচ করে বাথরুমের দরজার পাল্লা খুলে যায়। সে নিদারুণ এক চমকে বিছানায় উঠে বসে। তারপরে সে ভয়ে ভয়ে খাটের ওপাশ দিয়ে মেঝেতে পা রাখে। ধীর পায়ে এগিয়ে যায়। উকি দিয়ে দেখে বাথরুম ঘর ফাঁকা। সে এবার ভালো করে দেখে উপরে ছোট ঘুলঘুলি ছাড়া আর কিছু নেই, শুধু ঢোকবার এই দরজাটা ছাড়া। সে বেরিয়ে এসে ভালো করে ছিটকিনি আটকে দেয়। তার মনে হলো এই ঘরের থেকে বাথরুমের ঘরে অনেক বেশি গরম লাগছিল। জানলা নেই, হাওয়া চলাচল হয় না, তার জন্য কি? তাহলে দরজা খুলল কি করে হাওয়া না থাকলে? সে হালকা ভয়ের রেশ টের পেল, কিন্তু জোর করে মনকে সান্ত্বনা দিয়ে বোঝালো, তোর ভয়ের কিছু নেই এই ভর দুপুরে। হয়তো এই ঘরে খোলা জানলা দিয়ে বাতাস ঢুকে দরজা খুলে দিয়েছে। সে আবার শুয়ে চোখ বন্ধ করে। আস্তে আস্তে চোখে ঘুম নেমে আসে তার। এক বিকট বাজের শব্দে ঘুম ভেঙে যায় রিমির। সারা ঘর নিকষ অন্ধকার। বাইরের ঝোড়ো হওয়া জানলা পথে বৃষ্টির ছাট দিয়ে ঘরের অবস্থা সঙ্গীন করে তুলেছে। মুহুর্মুহু আকাশ আলোকিত করে বিদ্যুৎ ঝলসে উঠছে। রিমি ওঠে জানলা বন্ধ করতে। প্রবল বায়ুচাপে জানলা বন্ধ করতে বেশ কসরত করতে হলো তাকে। সে এবার বাইরের বারান্দায় এসে দাঁড়ায়। বাইরে আলো নেই, বিদ্যুৎ এই দুর্যোগে না থাকারই কথা। সে দরজাটা ভালো করে বন্ধ করে নিচে নামার সিঁড়ির দিকে যেতেই পেছন দিকে ছাদের সিঁড়ির ঘরের দরজাটা সশব্দে ধাক্কার আওয়াজ করে ওঠে। সে ওই দিকে অগ্রসর হয়। দুটো পাল্লায় হাট করে খোলা। এলোমেলো বাতাসের ধাক্কায় অনেকটা ভিজে গেছে সিঁড়ির ধাপগুলো। এখনো জল ঢুকছে। এত ঘন বৃষ্টি আর তার সাথে অন্ধকার যে ছাদের কিছুই আর নজরে পড়ে না।
সে দরজার পাল্লা দুটো বন্ধ করতে চেষ্টা করে, কিন্তু বাতাসের চাপে বেশ কষ্ট অনুভব করে। প্রায় বন্ধ করেছে এমন সময় তীব্র বিদ্যুৎ ঝলসে ওঠে। সে আলোয় রিমি দরজার সীমিত ফাঁক দিয়ে দেখে একদম দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে এক রোগা, সম্পূর্ণ নগ্ন, কালো গাত্রবর্ণের এলোকেশি মেয়ে। সমগ্র চুল বেয়ে টপ টপ করে জল ঝরছে, চোখের জায়গায় এক রাশ কালো শূন্যতা। তৎক্ষণাৎ কর্ণপটুই ভেদকারী প্রবল শব্দে বাজ পড়ে। ভয়ে চমকে উঠে পিছিয়ে যেতে গিয়ে পিছলে যায় রিমি। মাথার পেছন প্রবল শব্দে সিঁড়িতে ঠুকে যাবার আগে দরজার দুটো পাল্লায় প্রবল বায়ুচাপে সশব্দে খুলে যায়। সামনে কাউকে দেখতে পায় না রিমি, শুধু প্রবল ধারাপাতের অকিঞ্চিত জলধারা বাতাসে বক্রপথে তার সারা দেহ ভেজাতে থাকে। আর আর কিচ্ছু মনে নেই তার। জ্ঞান ফেরার পর অনেকক্ষণ সময় লাগে তার অনুধাবন করতে সে কোথায় আছে। সে একটা কেদারায় মাথা এলিয়ে বসেছিল। মাথা তুলতে যেতেই পেছন দিকে তীব্র ব্যথা অনুভব করে। হাত দিয়ে দেখে বেশ ফুলে গেছে, কিন্তু সিঁড়ির ঘর থেকে তাকে এখানে কে আনলো? আর ঘরটা তো সে চিনতে পারছে না। বৈঠকখানার ঘর তো এটা নয়। আর বাকিরা কোথায়? তাকে এই অবস্থায় ফেলে কোথায় গেল সবাই? সামনে একটা ছোট টেবিলে মোমবাতি জ্বলছে। তার মৃদু আলো ঘরের অন্ধকারকে যেন আরো গাঢ় করে তুলেছে। অনেকটা গলেছে মোমবাতি, অর্থাৎ দীর্ঘক্ষণ সে এই ঘরে আছে। সে বহু কষ্টে মাথা সোজা করে হাতলে ভর দিয়ে উঠে দাঁড়ায়। ধীর পায়ে মোমবাতিটা হাতে নেবার সময় দেখতে পায় দূরে একটা কাচের পাল্লা দেয়া আলমারি। সে মোমবাতি নিয়ে এগিয়ে গিয়ে দেখে সেটা একটা বুক সেলফ। একটা বই মেঝেতে পড়ে আছে। সে নিচু হয়ে বইটা হাতে তুলে নেয়। পতনের সময় বইটির এক বিশেষ পাতা দুমড়ে গিয়েছিল। সে সেটি ঠিক করতে গিয়ে চোখে পড়ে লাল কালিতে বিশেষ জায়গায় কিছু দাগ দেওয়া। সে মোমবাতিটা রেখে কৌতূহলী হয়ে পড়তে শুরু করে। সব কিছুর মূলে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। একে কবজা করতে পারলে যে কোনো মানুষকে দিয়ে যা কিছু করানো যায়। তাদের জীবনের গতিকে আমূল বদলে দেওয়া যেতে পারে। আমি মনে করি চোখের থেকেও শ্রবণের ক্ষমতা অনেক বেশি। বাস্তব উদাহরণ দেওয়া যেতে পারে। দূর থেকে একটা কুকুর প্রবল শব্দে ডেকে উঠল। আমাদের শ্রবণাঙ্গ কান সেটি গ্রহণ করল, সেটিকে কেন্দ্রীয় স্নায়ুতে পাঠালো। কুকুরের আওয়াজ হিসেবে সেটি শনাক্ত করল কে? না, কেন্দ্রীয় স্নায়ু। তারপরে সংবেদী স্নায়ুকে নির্দেশ দিল হিংস্র হতে পারে, রেগে আছে ইত্যাদি নানা ভীতিমূলক নির্দেশ। ফলস্বরূপ আমাদের মনে এবং দেহে প্রভাব পড়ল তাকে দর্শন না করেও। প্রসঙ্গত একটা তর্ক ওঠে, যাদের মেরুদণ্ড দুর্ঘটনায় ভেঙে গেছে তাদের কি করে এই আওয়াজ প্রভাব ফেলে? ওইখানেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কারসাজি আমাদের বোকা বানানোর। আমরা স্নায়ুকে নিয়ন্ত্রণ করি না, ওরাই আমাদের নিয়ন্ত্রণ করে এক অদৃশ্য প্রহেলিকার কারসাজিতে। সেই নিয়ন্ত্রণ হাতে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। ফলে যা ঘটেনি তার অনুভূতিও আমাদের ইন্দ্রিয়ে অনুভূত করানো যেতে পারে। সে বিষয়
বিস্তারিত বলবো। হঠাৎ হালকা আতরের গন্ধ পেল নাকে, সাথে সাথে পেছন থেকে প্রশ্ন ভেসে আসে। তুমি এখন ঠিক আছো? চমকে উঠে পেছন ফিরে দেখে কখন নিঃশব্দে পলাশ এসে দাঁড়িয়েছে। সে মাথা নিচু করে বইটি তাকে রেখে খোলা পাল্লা টেনে দিল। উফ, মাথার পিছন দিকটা খুব ব্যথা আছে। কোথায় দেখি? কাছে এগিয়ে এসে ঘাড়ে হাত রাখল পলাশ। সারা শরীর ঝিনঝিন করে ওঠে। অদ্ভুত ঠান্ডা হাত, যেন বরফ, তবে আরাম বোধ করে। ব্যথা যেন কম মনে হতে থাকে। হঠাৎ অন্ধকার ফুঁড়ে কেউ এগিয়ে আসে। মোমবাতিটির ক্ষীণ আলোর পরিসীমায় এলে চিনতে পারে কানু। রিমি লজ্জায় পলাশের কাছ থেকে একটু সরে দাঁড়ায়। দা বাবু, সিমেন্ট গুলিয়ে এসেছি ট্যাঙ্কে। একটু যেন কেঁপে ওঠে পলাশ। নিমেষে কঠিন গলায় বলে, যাও, পিসিমাকে রান্নায় সাহায্য করো, আমি যাচ্ছি। আজ্ঞে দা বাবু। আবার অন্ধকারে মিশে গেল কানু। একটা ভ্যাপসা গন্ধ কানুর সাথেই মিলিয়ে গেল। রিমি এবার আস্তে করে প্রশ্ন করে, এটা কোন ঘরে আছি আমরা? তোমার শোবার ঘরের ঠিক পাশের ঘরে। এই ঘরে কেন? তোমাকে এই ঘরের মধ্যে আমি খুঁজে পাই, তাই প্রশ্নটি আমারও। তুমি এই ঘরের চাবি পেলে কোত্থেকে, আর কেন প্রবেশ করেছিলে? আমি তো জানি না। আমি ছাদের সিঁড়ির দরজা বন্ধ করতে গিয়ে ভয়ে পিছলে পড়ে যাই। এই ঘরের দরজা তালা বন্ধ অনেক দিন ধরে। তুমি বলছো কি করে প্রবেশ করেছো জানো না, তাজ্জব। যাই হোক, পিছলে পড়েছো বলছো ভয়ের কারণে। কিসের ভয় জানতে পারি? রিমি দৃশ্যটি পরপর বলে যায়। তোমাদের দুই বোনের কি খুব ভূতের ভয় আছে? এসব আজগুবি কাণ্ড এই তোমাদের মুখেই জানতে পারছি। আমরা এত বছর ধরে বাস করছি, তোমার ওইসব দেখার বা শোনার ভুল হচ্ছে। যাই হোক, তুমি নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও, পারলে একটু ঘুমিয়ে নাও। স্নায়ু উত্তেজিত, ফ্রেশ লাগবে। রাতের খাবার আমি নিয়ে আসবো, নিচে যেতে হবে না। চলো, আমি ঘরে দিয়ে আসি। এক লহমায় পাজা কোলা করে তুলে নেয় পলাশ। লজ্জায় কুকড়ে যেতে থাকে রিমি। পলাশ রিমিকে বিছানায় নামিয়ে দিয়ে ঘরের দরজা টেনে দিয়ে যায়। ঘরের মধ্যে একটা বড় মোমবাতি জ্বলতে থাকে। রিমি ভেবে কুল পায় না এই ঘরের ওই পাশের ঘরে সে কি করে ঢুকলো। এই ঘরের সাথে ওই ঘরের মাঝে শুধু বাথরুমের ব্যবধান। সে তো দেখেছে টানা বারান্দায় 7 তালাবন্ধ দরজা। তার কানে অনুরণিত হতে থাকে একটা কথা, ওইসব দেখার বা শোনার ভুল। দেখা না হয় বুঝলাম, কিন্তু শোনা? আর ওই পত্রিকাটি কি সব আবোল তাবোল লিখেছে, অথচ কেউ খুব মন দিয়ে কথাগুলো পড়েছে। লাল কালিতে দাগ দেওয়া ছিল। নিশাও তো এই রকমই জিনিস পড়েছিল না? দুজনেই কি একই জিনিস ভুল দেখলাম? রিমি রাতের খাবার শেষ করে বাথরুম থেকে পরিষ্কার হয়ে এলো। সে যতক্ষণ খাচ্ছিল দূরের একটি কেদারায় চুপচাপ বসেছিল পলাশ। হাতলে কনুই রেখে হাত দুটি জড়ো করে বারবার থুতনিতে ঠেকছিল। রিমির এইভাবে একা বসে খেতে খুব লজ্জা করছিল। সে বেশ কয়েকবার আপত্তি করেছিল, কিন্তু পাথরের মতন নিশ্চুপ হয়ে পলাশের বসে থাকা দেখে একসময় সে খাওয়া শুরু করে দেয়। সে বাথরুম থেকে ঘরে এসে দেখে এঁটো থালা নিয়ে পলাশ চলে গেছে। যাবার সময়
দরজাটা টেনে দিয়ে গেছে। তার অবাক লাগলো, এত দ্রুত আর নিঃশব্দে সে চলে গেল। আবার একটু লজ্জাও হলো মনে, ওর এটো থালা পলাশ নিজে নিচে নিয়ে গেল। শাশুড়ি মা দেখে কি মনে করবেন। এখনো বিদ্যুৎ আসেনি। বাইরে বৃষ্টির দাপট অনেকটা কমেছে। অঝোরে কান্নার পর যেমন চোখ লাল হয়ে যায়, তেমনি আকাশ যেন লালচে হয়ে গেছে। এখন রিমির অনেকটা ফ্রেশ লাগছে, কিন্তু অবসরটা কি করবে বুঝতে পারছে না। জানলা পথের ভিজে শীতল বাতাসে কেমন শীত শীত করছে। সে আবার বিছানায় এসে বসে। পাশের ঘরে সে কি করে প্রবেশ করলো সেটা তাকে খুব অবাক করেছে। ঘটনা ঘটল ছাদের সিঁড়ির ঘরে, অথচ সে নিজেকে আবিষ্কার করেছে ওই ঘরে। আর পলাশ যদি তাকে ওই ঘরে আবিষ্কার করে, দুটো খটকা থেকে যাচ্ছে। এক, দেখার পরে তাকে ওই ঘরে ওইভাবে কেন একা রেখে দিল? দুই, মোমবাতি কে জ্বেলেছিল? একটা হালকা ধাতব শব্দ নিচ থেকে এলো। সে এবার একটা জিনিস আবিষ্কার করলো, গোটা বাড়িতে কোনো ঘড়ির ব্যবস্থা নেই। ভারী অদ্ভুত তো। এখানে সময়ের হিসেব রাখার কি কোনো দরকার নেই? অনেকটা ঘুমিয়েছে বলে ঘুম আসছে না। সে ভাবে, যাই নিচে গিয়ে শাশুড়িমার সাথে একটু গল্প করে আসি, অনেকক্ষণ দেখা করাও হয়নি। সে দরজা ভেজিয়ে অন্ধকার বারান্দায় এলো। ছাদের সিঁড়ির দিকে তাকালো। শরীরে একটু শিরশিরে অনুভূতি হয়। সে মুখ ফিরিয়ে নিচের সিঁড়ির দিকে এগিয়ে যায়। বৈঠকখানার ঘরে কানও ছিল না, অথচ এখানে এসে রাতে ঘুমোয় বলে শুনেছে। হঠাৎ আবার ওই ধাতব শব্দটা পশ্চিমের বারান্দার দিক থেকে আসে। সে ধীর পায়ে ওই দিকে এগোতে থাকে। এক ফালি বারান্দা, এখানেও তিনটে ঘর পাশাপাশি, তালাবন্ধ দরজা। শুধু শেষতম ঘরটি তালাবন্ধ নেই। শব্দের প্রাবল্য ওই ঘরে কাছাকাছি আসতেই বৃদ্ধি পেল, যেন কেউ ছেনির ওপরে হাতুড়ি ঠুকছে। দরজা টেনে বন্ধ করা। সে আলতো ঠেলা দেয়, একটু ফাঁক হলো। ভেতরে আবছা আধার। সে ওই ফাঁকে মাথা গুলি উকি দিয়ে দেখে দূরে ছায়া অবয়ব মতন একটি কেদারায় কিছু বসানো আছে, আর সেখানে এক হাতে ছেনি ঠুকিয়ে অপর হাতে হাতুড়ি দিয়ে ঠুকছে কেউ। সমগ্র ঘরটি বেশ বড়, কোনো জানালা নেই, এমনকি ঘুলঘুলিও না। ছাদের থেকে লম্বা দড়ি দিয়ে কি সব জানি ঝুলছে অর্ধেক ঘর জুড়ে, পাতলা চাদরের মতন। সারা ঘর গা গোলানো পচা গন্ধে ভুরভুর করছে। সহসা কিছু বুঝে ওঠার আগে তার পিঠে কার যেন হাতের স্পর্শ পায়। দারুণ চমকে ওঠে। পিছন ফিরে দেখে শাশুড়ি মা। তুমি এত রাতে এখানে যে, কি মনে করে? না, মানে একটা আওয়াজ শুনে। কি হয়েছে পিসি? অন্ধকার ওই ঘরের ভেতর থেকে এগিয়ে আসে প্রশ্নকর্তা। সম্মুখে রিমিকে দেখে মুখটা একটু কঠোর হয়ে যায়। দরজার ফাঁকটা সম্পূর্ণ খুলে বেরিয়ে আসে। তার হাতে হাতুড়ি, গায়ে একটা গাউন পরা, তাতে লেগে আছে সিমেন্ট আর কালচে জমাট বাঁধা গাঢ় লাল রং। তোমাকে পশ্চিমের এই ঘরে আসতে বারণ করা হয়েছিল না? পলাশ বলে, না, মানে আমি না,
আসলে বুঝতে পারিনি। কোনো ক্রমে নিঃশ্বাস চেপে জবাব দেয় রিমি। পলাশের সমগ্র শরীরে ওই ঘরের পচা গন্ধ ম ম করছে, সেই সাথে কোনো একটা রাসায়নিক গন্ধও মিশে আছে। বিনা প্রয়োজনে অহেতুক কৌতূহল, সোজা নিজের ঘরে চলে যাও। প্রায় ছুটে চলে আসে রিমি। পেছনে শুনতে পায় পলাশ আর শাশুড়িমার মধ্যে তর্ক চলছে। বোঝাপড়ার আগেই ছেড়ে দিলে পিসি? হবে, সবুর কর। রিমি ছুটে বিছানায় এসে শুয়ে পড়ে। চোখ ফেটে জলের ধারা নামে। সে কিছুতেই বুঝতে পারে না তার অপরাধ কি, এত কঠোর হবার কারণ কি এদের। একটা ঘরে ঢোকা নিয়ে এত কড়াকড়ি। নিজের এই দুর্ভাগা জীবন আর কতকাল বয়ে বেড়াবে সে। হঠাৎ দরজার বাইরে আবার খসখস আওয়াজ পায়। সে চমকে বিছানায় উঠে বসে। পর্দার নিচে সরু দুটো পা দেখা যায়। মোমবাতির মৃদু আলোয় ভালো করে আর কিছু বোঝা যায় না। সে জোরে বলে ওঠে, কে ওখানে? সঙ্গে সঙ্গে পা বাঁ দিকে সরে গেল। আজ যা থাকে কপালে, এর একটা বিহিত করতেই হবে। তাই দ্রুত পর্দা সরিয়ে ছাদের সিঁড়ির দিকে এগোতে থাকে রিমি। যথারীতি সিঁড়ির ঘরের দরজা হাট করে খোলা। রিমি দরজার বাইরে ছাদে পা রাখে। দেখে দূরে ট্যাঙ্কের কাছে এক অন্ধকার ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মেরুদণ্ড বেয়ে হিম স্রোত নেমে যায়। একবার ভাবে, এত হঠকারিতার কি প্রয়োজন। দূরের ছায়ামূর্তি তাকে কাছে আসতে ঘন ঘন ইশারা করে। রিমি স্লথ গতিতে এগোতে থাকে। কাছে এসে দেখে ওই মূর্তি পূর্ব পরিচিত। রিমি খুব অবাক হয়। তারপর কঠোর স্বরে বলে, এইরকম ইয়ার্কি করার কারণ কি? মাফ করবেন দিদিমণি, আমাকে আজ আপনার জন্য এইভাবে আসতে হলো। আপনি কাল যে করেই হোক সকাল হলে পালিয়ে যাবেন, নইলে কিন্তু আপনার। এত রাতে এইসব করে ভয় দেখানোর জন্য তোমার সাজা হওয়া উচিত। তুমি আমার বোনকে আমাকে দুবার ভয় দেখিয়েছো কেন? কি তোমার উদ্দেশ্য? বিশ্বাস করুন, আমি এর আগে ভয় দেখাইনি। উপায় থাকলে আজ এইভাবে আপনার কাছে আসতাম না। আপনি ওই ঘরে ঢুকে আপনার জীবনের মেয়াদ কমিয়ে ফেলেছেন। বিশ্বাস করবেন না জানি, সেই জন্যই ছাদে ডেকেছি। এই ট্যাঙ্কের মধ্যে অতীতের আরো অনেক লাশ জমানো আছে। আর ওই পাশের ট্যাঙ্কে, ওটায় সিমেন্ট রাখি। ওর মধ্যে একটা করে লাশ ফেলে দিয়ে তাকে সিমেন্ট দিয়ে ভালো করে মুড়ে জমিয়ে নিচের ঘরে রেখে আসতে হয়। দা বাবু তা দিয়ে মূর্তি গড়েন। সেই মূর্তি হয় অদ্ভুত, যেন একেবারে জীবন্ত। তোমাকে সেদিন ওই পাশের ঘরে আমি লুকিয়ে লুকিয়ে সব কথা বলবো বলে রেখে এসেছিলাম, কিন্তু কানুমামা, আরো কিছু বলবার আছে? কথা শেষ করে নিচে আমার মূর্তি তৈরির ঘরে একটু যাবে, দরকার আছে। সিঁড়ির ঘরের দরজায় কখন নিঃশব্দে এসে দাঁড়িয়েছে পলাশ। কানু ভয়ে প্রায় ছুটে পলাশকে ডিঙিয়ে নিচে নেমে গেল। রিমি অবাক হয়ে দাঁড়িয়ে রইল ছাদে। কানুমামার কথা আশা করি বিশ্বাস করনি। করার প্রয়োজনও অবশ্য নেই। ওর মাথায় গোলমাল আছে। এমনিতে লোকটি সৎ আর পরিশ্রমী বলে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। যাই হোক, রাত অনেক হলো, চলো শুয়ে পড়া যাক। শান্ত স্বরে কথাগুলো শেষ করে পলাশ উত্তরে অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। রিমি গুটি গুটি পায়ে যন্ত্র চালিতের ন্যায় নিচে নেমে আসে। এবার
তার অন্য রকম ভয় করতে শুরু করে। ধীর পায়ে ভয়ে ভয়ে সে যখন ঘরে প্রবেশ করে, দেখে মোমবাতি নিভিয়ে মশারি ফেলে পলাশ শুয়ে আছে। সে আস্তে করে দরজা বন্ধ করে খাটের ওপাশ ঘুরে মশারির ভেতর প্রবেশ করে। বুকটা একটু ঢিপ ঢিপ করলেও মশারির পাশ গুজে নেয়। হিসেব মতন আজ তাদের ফুলশয্যা। পাশে মূর্তিবৎ ঘুমিয়ে আছে পলাশ। এত জলদি ঘুমিয়ে পড়ল কি করে? এর সব স্নায়ু কি একদম নিজের হাতের মুঠোয় সুনিয়ন্ত্রিত? বুকটাও তো মৃতবৎ স্থির। রিমি পাশ ফিরে শুয়ে ভাবতে লাগলো এই বাড়িতে ঘটে যাওয়া ঘটনার পরম্পরা। পলাশকে একবারও উত্তেজিত, খুশি বা অন্য কোনো প্রকার উচ্ছ্বাস প্রকাশ করতে সে এখনো দেখেনি। এতগুলো ঘটনা ঘটে গেল, তথাপি কি নিরুদ্বিগ্ন? এখনো এসেই ঘুমিয়ে পড়ল। সেও ঘুমোতে চেষ্টা করে, মনে মনে ভাবে কাল দিনের বেলায় কানুকে নিভৃতে পেলে খুঁটিয়ে সব জেনে নেবে। কটা বাজে রিমির খেয়াল নেই। তার ঘুম ভেঙে গেল। অবশ্য থাকবার কথাও নয়, সমগ্র বাড়িতে ঘড়ি নেই। তার তেষ্টা পেয়েছিল, এটা তার ছোট থেকেই। ঘুম ভাঙলেই তেষ্টা পায়। সে ওপাশ ফিরে দেখে চমকে উঠল। পাশে পলাশ নেই। হাত দিয়ে দেখল বিছানা একদম ঠান্ডা, অর্থাৎ অনেকক্ষণ উঠে গেছে। দুটো জানলা দিয়ে মৃদু বাতাস আসছে, তারই তাড়নায় পর্দাগুলো নিরন্তর দুলে যাচ্ছে। সে চিত হয়ে শুয়ে উপরে কড়িকাঠের দিকে তাকালো। সারা শরীরে যেন বৈদ্যুতিক শক খেলে গেল। এত ভয় যে একটা মানুষ পেতে পারে তা তার ধারণার বাইরে। মশারির উপরে কড়িকাঠে ঠিক উল্টো হয়ে শুয়ে আছে কালো বর্ণের রোগাটে সেই মেয়ে, যাকে এক ঝলক সে ছাদে খুব কাছ থেকে দেখেছিল। নিরালম্ব কিন্তু শায়িত অবস্থায় সে হাত বাড়িয়ে তাকে তার কাছে আসতে বলছে। সমগ্র চুল ঝুলে পড়েছে নিচের দিকে। প্রবল এক আর্তনাদ করে জ্ঞান হারিয়ে ফেলে রিমি। ভয়ঙ্কর অস্বস্তি এবং দমবন্ধ অবস্থায় চোখ মেলে রিমি। চোখ বন্ধ আর খোলার মধ্যে কোনো তফাৎ খুঁজে পেল না সে। একই রকম গাঢ় অন্ধকার। সমগ্র শরীর যেন জমাট বেঁধে আছে কিসে। সে হাত পা অবধি নাড়াতে পারছে না, শুধু মাথাটা নাড়াতে পারছে। তবে কি কানুর কথার মতন তাকে সিমেন্টে? আর ভাবতে পারে না সে। বারংবার স্নায়ুর ওপর দিয়ে এত চাপ বয়ে গেছে যে আর তার ক্ষমতা নেই। সে আবার মূর্ছিত হয়ে পড়ে। মোহগ্রস্তের মতন ধীরে ধীরে চোখের পাতা খোলে। একটা গোঙানির শব্দ শুনতে পায়, কিন্তু সেটা কোন দিক থেকে আসছে বুঝতে পারে না। মাথার উপরে চৌকো আকাশ দেখতে পেল। পরন্তু বেলা। সে ক্ষীণ আলোকে সে বোঝে সে ছাদের ট্যাঙ্কের মধ্যে আছে। অর্থাৎ কানুর বক্তব্যই সঠিক ছিল, সে সিমেন্টে জমে আছে। কিন্তু
উপরের ওই ঢাকনা খুলল কে? সে মাথা ঘুরিয়ে আশেপাশে দেখতে চেষ্টা করলো। হঠাৎ পায়ের কাছ থেকে হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো সেই এলোকেশী মেয়েটা। তার চুল রিমির মুখে এসে পড়েছে। পচা গন্ধে বমি আসার উপক্রম। সে নোংরা বড় বাঁকানো নখ দিয়ে তার মুখের উপর হাত বুলিয়ে দেখল, মাথা ঘুরিয়ে কান টেনে দেখল। রিমি চিৎকার করে ওঠে। সে নিমেষে মিলিয়ে গেল পায়ের দিকের অন্ধকারে। রিমি বুঝতে পারছে বেশিক্ষণ আর এভাবে থাকলে বাঁচতে পারবে না। সারা শরীরে রক্ত চলাচল প্রায় বন্ধ হয়ে অসাড় হয়ে আসছে। বাঁচার অন্তিম চেষ্টায় সে আর একবার জোরে আর্তনাদ করে উঠল। ছাদে একটা ভারী পায়ের আওয়াজ এবার শুনতে পেল। ক্রমেই ট্যাঙ্কের দিকে এগিয়ে আসছে। রিমি আশায় আর একবার চিৎকার করে উঠল। উত্তেজনায় তার প্রবল কাশি শুরু হলো। দম নিতে বেশ কষ্ট হচ্ছে। হঠাৎ ঘর ঘর শব্দে উপরের ঢাকনাকেও বন্ধ করে দিল। কানু মামা, এই ঢাকনা খুলে দেওয়ার মানে কি? তুমি কি চাইছো আমি? বিশ্বাস করো দা বাবু, আমি খুলিনি। একে জলদি নিচের ঘরে আনবে। যদি বেচাল দেখি আমি তোমাকে আমার সাবজেক্ট করব। মানুষের কিছু সংলাপ শুনল রিমি। ক্রমেই মিলিয়ে গেল এদের পদশব্দ। নিকষ তমসায় ডুবে গেল রিমির সমস্ত চরাচর, আর তার সাথে তার চেতন সত্তা। প্রবল ব্যথায় রিমির পুনরায় জ্ঞান ফেরে। একটা মোটা সিরিঞ্জ অজানা ওষুধে পূর্ণ করে তার ঠিক ঘাড়ে সূচ ফোটায় পলাশ। পলাশের পরনে সেই গাউন। রিমি এক বিশেষ কেদারায় বসে আছে। সমগ্র শরীরে জমাট সিমেন্ট। সামনে প্রকাণ্ড এক মোমবাতি জ্বলছে এক ছোট টেবিলে। সেখানে অজস্র ছোট বড় কাঁচি, ছুরি, আরও নানা রকম আকৃতির যন্ত্র রাখা। মৃদু আলোয় সে দেখতে পেল তার বাম দিকে আরেকটা ওই রকমই চেয়ার। সেখানে বসে আছে অর্ধ তৈরি একটা মূর্তির অবয়ব। কি দেখতে ইচ্ছা করছে? ওটা কিসের মূর্তি? রিমি এক পলক জ্বলন্ত চোখে পলাশের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। কথার উত্তর দেবার প্রয়োজন মনে করে না। পলাশ শান্তভাবে ঘরের এক কোণে হেঁটে গিয়ে একটা চেয়ার নিয়ে ফিরে আসে। চেয়ারটাতে রিমির মুখোমুখি বসে। মোমবাতির শিখা একবার কেঁপে উঠে স্থির হয়ে যায়। এমনিতেই রিমির জীবনী শক্তি কমে এসেছিল। তারপরে এই ঘরের এমন উদ্রেককারী পচা গন্ধে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রিমি মনে মনে ভাবে, কি করে এই লোকটি এইভাবে শান্ত হয়ে বসে থাকতে পারে? এ কি আদেও মানুষ? অবশ্যই আমি মানুষ। শুধু গন্ধ, খিদে, তেষ্টা আমার পাই না। কোনো অনুভূতি আমার ইন্দ্রিয় আমাকে দিতে পারে না আমার নিয়ন্ত্রণ ফাঁকি দিয়ে। বহু চেষ্টায় আমাকে এসব অর্জন করতে হয়েছে। জীবনের সূক্ষ্মাতিসূক্ষ্ম জটিল শারীরবৃত্তি ও কর্মপাশ নাশ করতে বহু জীবনের মধ্য দিয়ে গমন করতে হয়েছে আমাকে। এই শরীরে অনেক মানুষের অঙ্গ প্রতিস্থাপিত করে সেই জগতে আসতে হয়েছে যে জগৎ তোমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়। আর অল্পক্ষণের মধ্যে তুমিও সেই জগতে উপনীত হবে। তোমার মনের অনুসন্ধিৎসা আমি মিটিয়ে দেব। না হলে আমার আগের পক্ষের মতো তুমিও বারবার এই জগতে উপনীত হয়ে আমার পরিকল্পনায় ব্যাঘাত ঘটাবে। এখন যেমন তুমি ও তোমার বোন ওকে দেখতে পাচ্ছিলে, সেটা আমারই ভুলের জন্য। ভয় নেই, তোমাকে অ্যাড্রিনালিন পুশ করা হয়েছে।
এখনই মরছো না। একটু নীরব হলো পলাশ। অনুভূতি শূন্য চোখে মৃদু আলোয় রহস্যময় পলাশের মুখের দিকে তাকিয়ে শুনছিল রিমি। ঠিক কি বলতে চাইছে পরিষ্কার হচ্ছিল না ওর কাছে। হঠাৎ পলাশ হাতের ইশারায় ওর বাম দিকে তাকাতে বলে। সে কষ্টে ঘাড় ঘুরিয়ে তাকায়। এবার পলাশ উঠে গিয়ে রিমির বাম পাশের অর্ধেক তৈরি হওয়া মূর্তির মুখ ঘুরিয়ে ওর মুখোমুখি করে দেয়। সারা অবয়ব সিমেন্টের মিশ্রণে পিণ্ডাকার, কিন্তু গলা থেকে ওর মতোই সিমেন্ট ঢালা হয়নি। ফলে আলোর বৃত্তে ওই মস্তকটি আসতেই রিমি শিউরে উঠল। সে জানে আর অল্পক্ষণের মধ্যে তার মৃত্যু নিশ্চিত। তথাপি অজানা আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া দ্রুত হয়ে উঠল। চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়াতে থাকে। আমি জানি তুমি বলবে ওকে কেন। বিশ্বাস করো, কিচ্ছু করার ছিল না আমার। আমি কোনো খুঁত রাখতে চাই না। আর আমার মতন শিল্পী হতে গেলে চুলবদ খুঁতো ক্ষমাহীন। আর নিশা কিন্তু দারুণ একটা সাবজেক্ট। পুরো কাজটা শেষ হয়ে গেলে তুমি নিজেও খুব খুশি হবে। অবশ্য ওকে আমি তোমার মতোই কালকে সবটা জানিয়েছি, কিন্তু প্রশ্ন হচ্ছে ওকে কেন, তাই তো? ওর মুখের অরবিকুলারিস অকুলি পেশিটা দারুণ। তুমি কি জানো এই মাসেল কিন্তু আমাদের চোখের পলক ফেলতে, কান্না নিয়ন্ত্রণ করতে এবং চোখের বিভিন্ন কটাক্ষে দারুণভাবে হেল্প করে। আর জানবে, মূর্তির ক্ষেত্রে চোখ হলো তার শেষ কথা। সেটি যত আবেদন ঘন হবে তত শিল্পীর সত্তা বিকশিত হবে। আবার পলাশ নীরব হলো। রিমির চোখ থেকে অবিরল ধারায় অশ্রু পড়তে থাকে। সে দেখে পলাশ এগিয়ে এসে হাতের চেটো দিয়ে মুছিয়ে দেয়। তুমি কিসের জন্য গ্র্যাজুয়েট? জিওগ্রাফি? পলাশ উত্তরের আশায় একটু চুপ করে। রিমির মুখে কোনো উত্তর না পেয়ে সে পুনরায় বলে, হ্যাঁ, ভূগোল বলেই শুনেছিলাম। সে যাই হোক, তাতে কিছু এসে যায় না। একটু থামে পলাশ। তোমার মতো নরপিচাস আমি জীবনে দেখিনি। এইবার রিমি চেঁচিয়ে ওঠে। বাইরে থেকে আওয়াজ আসে, কি রে পলাশ, চেঁচামেচি কিসের? না, কিছু না পিসি, তুমি শুয়ে পড়ো। হাতে কিছু কাজ আছে। তুমি একবার কানু আমাকে বলে দিও কিছু সিমেন্ট আর প্লাস্টার অফ প্যারিস নিয়ে আধা ঘন্টা পরে যেন এই ঘরে আসে। আচ্ছা, বলে দেবো। বৌমাকে নিয়ে বেশি সময় নষ্ট করিস নে বাবা, কাজটা জলদি শেষ কর। পায়ের শব্দ মিলিয়ে যায়। যাই হোক, তোমার কৌতূহল দূর করি। তোমার হাতে সময় বিশেষ নেই। অবশ্য আমারও নেই। এক কানু ছাড়া এই বাড়িতে কেউ জীবিত নেই। কানু আমাদের দুই জগতের সংযোগকারী। আর এইসব মৃত শরীর ঘাটাঘাটি করে বলে ওর গায়ে গন্ধ পাওয়া যায়। যদিও ওকে সতর্ক করে দেওয়া হয়। আর আমি তো পুরোটাই পচা, তাই তো গন্ধ। আর সেই জন্যই তো আতর মাখি। সাবজেক্টের গোটা শরীর সিমেন্টের ভেতরে পচতে থাকে। শুধু মস্তিষ্কে চলে আমার গোপন পরীক্ষা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপরেই মূলত অস্ত্রোপচার করি। পরে খোলস ভেদ করে নবজন্মে পা রাখে সেই সব মূর্তি। তাদের থাকে না কোনো অনুভূতি, কোনো জাগতিক চাহিদা। শুধু আমি যে স্নায়ুগুলো নিয়ন্ত্রণ করে দেব সেগুলি কাজ করবে। এইভাবে আমি এখনো পরীক্ষা করে চলেছি। লক্ষ্য সমগ্র স্নায়ুমণ্ডলীকে কবজা করার। একটু চুপ করে পলাশ। আমি নিজেও একজন সাবজেক্ট, আমার বাবার হাতের। পিসিও তাই। আমার নিত্য নতুন সাবজেক্টের জন্য আমাকে বিয়ের নাটকটা করতে হলো। অবশ্য প্রচুর পয়সা দিয়েছি তোমার মামাকে। আমাদের এইরকম পিছু টানহীন জীবন্ত মানুষের খুব দরকার।
কেন? আরো তো কত মানুষ রয়েছে। দেখেছো তুমিও কেমন স্বার্থপর হয়ে উঠেছ। নানাভাবেই মানুষ সংগ্রহ করি, কিন্তু মেয়েদের ওপর এক্সপেরিমেন্টটা বিশেষ জরুরি। ওই যে মুখের পেশিটার কথা বললাম, ওটার প্রয়োগ ছেলেদের থেকে মেয়েদের বেশি। আরও আছে, যদি ভ্রু না রাখি, শুধু মুখের এক্সপ্রেশন দিয়ে লিঙ্গ নির্ধারণ করতে পারবে খালি চোখে? তোমরা পারবে না, অত সহজ নয়। ভয় আর আনন্দ, এই দুটি ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতি সঠিকভাবে তফাৎ করে দিতে পারে কে মেয়ে আর কে ছেলে। ভয় পেলে আমাদের ভ্রুর দুই প্রান্ত কুঁচকে যায়, অর্থাৎ ভেতরের পেশি সেই কাজটি করে, এবং ঠোঁটের প্রান্ত ভেতরের দিকে কুঁচকে যায়, সেটাও পেশিরই কাজ। আর এইগুলো মেয়েদের ক্ষেত্রে বেশি প্রকট। আমি অনেক সব ঘেঁটে দেখেই এগুলো বলছি। এ বিষয়ে দেশ বিদেশের অনেক পত্রপত্রিকাও পড়েছি, বিশেষজ্ঞরাও একই মত। এবার আসি অন্য জগৎ প্রসঙ্গে। দ্রাঘিমা রেখা কি জানো? পলাশ নীরব হয় উত্তরের অপেক্ষায়। সারা ঘরে কোনো শব্দ নেই। মোমবাতি গলে অনেকটাই শেষ হয়ে এসেছে। রিমি নিশ্চুপভাবে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। পলাশ মৃদু হেসে বলে, বেশ, আমরা সকলেই জানি, ছোটবেলায় নিশ্চয়ই এটি পড়েছ। আমার মূল জিনিস জানার হলো এই কাল্পনিক রেখার প্রয়োজনীয়তা ঠিক কি। উত্তর, এটি দিয়ে সময় নির্ধারণ করা হয়। সহজ ভাষায়, আমাদের জগৎ আর তোমাদের জগৎ এই কাল্পনিক অথচ ক্রিয়াশীল দ্রাঘিমা রেখা দিয়ে বহুভাবে বিভক্ত। সেই রেখাগুলোর যদি কোনো স্থানে সমাপতন ঘটানো যায়, তবে কিছু কিছু ক্ষেত্রে সেই জগতের বস্তু এই জগতেও আসতে পারে, যদিও সেখানে এখনো তমসা। এই বাড়িতে সেই দ্রাঘিমা রেখার অস্তিত্ব তৈরি করা হয়েছে। কিভাবে, কেন হলো? জটিল গণনা যুক্ত আছে এর পেছনে, অল্প কথায় বোঝানো যাবে না। তোমার সময় শেষ। ভালো কথা, তোমার নাকটি খুব সুন্দর, আমার ভারী পছন্দ হয়েছে। আমি এবারে এই সাবজেক্ট নিয়ে পরীক্ষা করব, ঘ্রাণ। ভালো থেকো, দেখা হবে। বৌমা, তোমার দুই বোনকে নিয়ে হাত মুখ ধুয়ে নিচে এসো। আমি একটু জিরিয়ে নিতে নিচে গেলাম। মা, ঘরে এত গোলাপের গন্ধ কোথা থেকে এলো? কোনো ফুল তো দেখতে পাচ্ছি না। একটু শুকনো হাসি দিয়ে বলে, জানলা দিয়ে বাইরে থেকে আসছে হবে হয়তো। তোমরা নিচে এসো, চা খেয়ে কথা হবে। সন্ধে তো হয়েই এলো। দেখি কানু আবার বাজার থেকে কখন ফেরে। শুনছিলেন সেখানে এখনো তমসা। রচনা তন্ময় বিশ্বাস। গল্প পাঠে সুজয়। অন্যান্য চরিত্রে নবনীতা, অরিজিৎ, ইরাবতী, শুভঙ্কর ও মৌমিতা। এডিটিংয়ে শুভঙ্কর। সমগ্র পরিকল্পনাটি প্রযোজনা ও পরিচালনায় ট্রায়াঙ্গেল প্রোডাকশন।